আষাঢ় মাস, অর্থাৎ এই ধপধপে নীল সাদাটে আসমান ফের পর মুহূর্তেই মেঘলাটে হয়ে নামে অঝোরে বর্ষণ। রাত্রির এক প্রহরে হয়তো অর্ধখণ্ডিত চাঁদের উদয়ন ঘটে। সেই চাঁদ কালো মেঘে ঢেকে যেতে সময় নেয় মিনিট খানেক। আজ ভর সন্ধ্যাতে ফকফকে পরিষ্কার আকাশের দেখা মিলেছিল। এই মুহূর্তে কালো কালো মেঘে ঢাকা পরিপূর্ণ আসমান। বজ্রপাত পড়ছে উচ্চ ধ্বনি তোলে। এহেন ধ্বনিতে খোলা আসমানের নিচে দাঁড়ালো সর্বাঙ্গ কেঁপে ওঠা সাধারণ বিষয়। সেক্ষেত্রে ধরা যায় তন্ময় ভিন্ন বটে। তার না কাঁপছে শরীর আর না বুকের ভেতরটা। বেশ সাবলীল দাঁড়ানোর ভঙ্গিমা, দাঁড়িয়েছে ছাদের এক কোণ ঘেঁষে। দৃষ্টি অদূর, ছাদের দরজায় যেন অদৃশ্য কোনো হিসেব নিকেশের ছন্দপতন ঘটাচ্ছে। ফিনফিনে পাতলা আলোতে চারিপাশটা আঁধারে। এ যাত্রায় বড় ধাঁচের এক ফোঁটা তীক্ষ্ণ বৃষ্টি পড়ল ডান হাতের ওপর। পরপর এক এক করে পড়তে থাকলো, জানান দিচ্ছে ঝুম বর্ষণে মাতাল হবে পৃথিবী ক্ষণিকের মাঝে। এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নূপুর ধ্বনি। কর্ণগোচর হতে হেসে ওঠে তন্ময়। আধারে মিলিয়ে যেতে কর্নারের দিকটাই এগুলো। ওরও উঠে এসেছে ছুটে। এদিক ওদিক ছুটছে ছাদের প্রান্তরে। মিউজিক বক্স কোথায়? সে তো মিউজিক বক্সের জ অবধি দেখছে না আশেপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আঁধারে হলেও তো সে এতটা অন্ধ নয় যে মিউজিক বক্স দেখতে পাবে না। আশ্চর্য, পই পই করে সাবিহা বলেছে বক্স দুটো যত্ন সহকারে নিয়ে আসতে। ওরও আরও দু তিনটে ঘুরপাক দিতে চাইল। সেই চাওয়া পূরণধারার এক পর্যায়ে মানব ছায়া দেখে চমকে ওঠে। ভয়ে শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটে। চিৎকার দেবার পূর্বে দেখতে পায় মানব ছায়ার মুখমণ্ডল। তন্ময় এগিয়ে আসছে। ওরু যেন এক সেকেন্ডও ভাবলও না। পূর্বেই পাজোড়া কাজ শুরু করে দিয়েছে নিজ গতিতে। পালাবে পালাবে ভাব। ছুটন্ত অরুকে ধরতে পলকও ফেলতে হয়নি তন্ময়ের। এতটুকুন মেয়ে একটা, তন্ময়ের মতো বড় বড় দুটো পায়ের মালিকের সঙ্গে পারার কথা নাকি? অরু ঘাবড়ালো না, পূর্বের ন্যায় লজ্জিত কিংবা চমকালো না। উল্টো বড় বড় নয়নযুগল ছোট করে কপালের ভাঁজ ফেলে চোখ রাঙালো। দারুণ তো! তন্ময়ের মনে হলো অরুর চোখ রাঙানো এক অন্যরকম আর্ট। ভিন্ন রকমের স্বাদ। কি তেজস্বিনী রূপ! এরূপ সে পূর্বে দেখেছে বলে মনে হচ্ছে না। অরুর কণ্ঠেরও চমৎকার পরিবর্তন হলো। কণ্ঠে যেন ক্রোধ ঝর্ণাধারা ঝরছে। ছাড়ুন! ওর কাঠ কোট্টা কথাটুকুতে তন্ময়ের দুপাশের ঠোঁটের কণ প্রসারিত হতে চাচ্ছে। তবে সেটা এখন করা যাবে না। তার গাম্ভীর্যতার ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে গোড়াগড়ি খাবে। তখন অরুটা আর ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তার এই গম্ভীর মুখটা। সেই গম্ভীর মুখটাই হৃদয় উঁচিয়ে বলল, কথা আছে, দাঁড়া সামনে। শুনবো না। জবাবটা যেন জিহাতে রাখা ছিল অরুর। হাতটাও ছড়ানোর প্রয়াস সে কম করছে না। তাতে কি? নিত্য ব্যায়াম করা তন্ময়ের শক্তির সঙ্গে আদতেও পারবে? প্রশ্নই আসে না। বিন্দু মাত্র সুযোগ নেই সেটার। অরুর নরম হাতটা টেনে নিজের সামনে এনে দাঁড় করালো তন্ময়। কণ্ঠ নামিয়ে শুধালো, এই তোর বিশ্বাস? এতটুকু জিনিস আমাকে? অরুর ক্রোধ অভিমানে রূপান্তরিত হলো চোখের পলকে। একটি নিঃশ্বাসের পূর্বে শুকনো মুখটুকুতে বিচিত্রিত অমাবস্যাজনিত মেঘ জমল মুহূর্তেই। পলক ফেলল অন্য পাশ চেয়ে। বিড়বিড়িয়ে জবাবে বলল, আমার বিশ্বাস আর চেনা দিয়ে কার কি? তন্ময় মাথা নুইয়ে ফেলল। অরুর মাথা বরাবর চোখ বরাবর নিজের চোখ মুখ আনার বৃথা চেষ্টা চালালো। নরম তুলতুলে হাতটা গভীরভাবে ছুঁল। কণ্ঠে নম্রতা এনে প্রশ্ন বাণ ছুঁড়ল, কিছু নয় তোর? তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড করার রিজন কি দাঁড়াচ্ছে? বৃষ্টির মাত্রা বাড়ল। রিমঝিম ধ্বনি তুলে ভিজিয়ে তুলেছে চারিপাশটা। তন্ময়ের টি শার্ট ভিজে অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে। অরুর আরও করুণ অবস্থা। সেদিকে এক প্রকার দৃষ্টি তন্ময় নিচ্ছেই না। এক চিত্তে চেয়ে ওই মুখ পানে। চোখের ওপরে এসে ভিড় জমানো ছোট্ট ভেজা চুলগুলো তার মুখের নম্রতা কণ্ঠের নম্রতাকে বহু গুণে বাড়িয়ে তুলল। অরু চোখ তুলে চাইল। নাকের পাটা দুটো ফুলে ফেঁপে উঠেছে। অভিমানী রূপে বলে ওঠে, আমি একটা বেহায়া আর বড় রকমের ছেঁচড়া। না হলে কি এভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছনে ঘুরে বেড়ায়? আমার আত্মসম্মান নেই? ঘেন্না নেই? অরুর বাকিটুকু কথা আর পূর্ণতা পেল না। কর্ণকুহরে প্রবেশ করছে বৃষ্টি আর অতি নিকটে দাঁড়ানো তন্ময়ের তপ্ত শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আগাম বার্তাবিহীন
একজোড়া ওষ্ঠদ্বয় এসে ছুঁয়ে দেওয়াতে সে স্তব্ধ না হয়ে পারল না। বড় বড় চোখ চেয়ে থাকলো আঁখি দুটির সামনে থাকা মুখ পানে। তন্ময়ও চেয়েই দৃষ্টিতে দৃষ্টি মিলতেই বুকের ভেতরটা ধক করে উঠল অরুর। টালমাটাল হলো শিরা উপশিরা। চেতনা সহ এভাবে চেয়ে থেকে এহেন কাজ করতে পারল তন্ময়? অরু না পারল সরতে, আর না পারল চেয়ে থাকতে। ঝট করে বুঝে নিল চোখ জোড়া। তন্ময় নিমিষেই কোমর ছুঁয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। সেদিনের মতো ওষ্ঠ ছোঁয়াতে সীমাবদ্ধ থাকলো না, আজ মত্ত হলো, মাতোয়ারা হলো। সাত পাবার নৃত্যে মজলো। বারংবার নড়ে চড়ে ওঠা ছোট্ট খাট্ট দেহখানা চুলের নিচের গলিয়ে ঘাড়ের নরম অংশটুকু শক্ত করে ধরল, নিজের আওতায় এনে উঁচু করে নিল। অরুর হাত দুটো ঠিক তন্ময়ের বুকের মধ্যিখানের টি শার্টের অংশভাগ তীব্র শক্তিতে আঁকড়ে ধরে রেখেছে। ওষ্ঠধর স্পর্শনের তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মুষলধারা বর্ষণের গতি। তন্ময়ের বুকের কাছটায় থাকা হাত দুটোর শক্তি, অনাকাঙ্ক্ষিত অনিবার্য এই মুহূর্তটির অরুর উঁচু করে রাখা পা জোড়া এ যাত্রায় শক্তি হারালো, নিথর হলো। বেসামাল ধাঁচে পেছনে চলে এলো দু পা। এতে চুম্বনে বাধা সৃষ্টি হয়নি। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অরুর পায়ের তালে তাল মিলিয়েও তন্ময়ও পিছু এসেছে। অনুরাগের বশে পরস্পরের ওষ্ঠাধর স্পর্শনে বাধা হয়ে বেয়ে চলেছে বৃষ্টির ঠান্ডা জলের এক একটি ফোঁটা। দীর্ঘতম চুম্বন দৃশ্য থামে সবে। তন্ময় ওষ্ঠদ্বয় ছাড়ল, তবে সরল না, অরুকে ছাড়ল না, নিজের কাছে অতি নিকটে যত্নে রাখল। ওর বন্ধ চোখের পাতাতে আঙুল বোলালো। সাগরের থেকেও গভীরতম হলো তার কণ্ঠের সুর। আমি আমি তোর ছাড়া অন্য কারো নই, হতেই পারি না। অরু চোখ মেলে চাওয়ার সাহস, স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়না পেল না। শক্ত করে বুজে রাখল আঁখি পাতা। তীর তীর করে কাঁপছে তার বৃষ্টির জলে ভেজা অতি রক্তিম ওষ্ঠদ্বয়। পুনরায় ওই ওষ্ঠে মত্ত হওয়া থেকে নিজেকে দমন করল তন্ময়। দৃষ্টি ফের নিল অরুর বন্ধ চোখে। ধীরতম কণ্ঠে আবদার ধরে, টাকা, চোখ মেল। অরু মাথা নাড়ায়, যার অর্থ দাঁড়ায় না। তন্ময় ওর ফোলা ফোলা গাল ছুঁয়ে বলে, কেন না? আমি তো শাহজাহান আরাবির সুগভীর চোখের ভেতরটা দেখতে চাচ্ছি। অরু চট করে চোখ মেলে চাইল, যেন নিশ্চিত হতে এই কণ্ঠ, এই বাক্যের মালিক আদতেও তার তন্ময় ভাই কিনা। যে ব্যক্তি সর্বদা তাকে কাছে রেখেও দূরে ঠেলে দিয়েছিল, যত্নে গড়ে অযত্নকৃত প্রত্যাখ্যান করে চলেছিল। তন্ময় ওই সুগভীর নয়নে চেয়ে বিড়বিড়িয়ে ওঠে, এই তো সেই চোখ যেখানে চাইলে আমি সাত সমুদ্র দেখতে পাই। প্রেম সাগরের সাত সমুদ্রের অতলে ডুবে যায়।